জামায়াতের পরিকল্পনায় খুলনার কয়রায় হাঁটু পানিতে ঈদের নামাজ। মদত ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের, অভিযোগ স্থানীয় নেতাদের। ঈদের দিনে দেশে রেকর্ড ১৯৭৫ জনের দেহে করোনা শনাক্ত, আরও ২১ জন সহ মৃতের সংখ্যা ছাড়ালো ৫০০। সবার সহযোগিতায় সংক্রমণ প্রতিরোধের আশা। ঈদের ছুটির পর সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও নেই প্রস্তুতি। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সম্ভাব্য সংখ্যা বিবেচনায় হাসপাতাল বরাদ্দের পরামর্শ। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় আইসিইউ সংকট চরমে। সেবা না পেয়ে শুধু বিশেষায়িত হাসপাতালে ২ সপ্তাহে ১৩ জনের মৃত্যু, বাড়ছে ক্ষোভ। এবং সাতক্ষীরায় ৫ দিনেও মেরামত হয়নি আমপানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। দুর্ভোগে পানিবন্দী মানুষ, সেনাবাহিনীর সহায়তায় দ্রুত সংস্কারের আশ্বাস। বাংলার সময়ের সঙ্গে আছি আমি রওজে জাবিদা ঐশী। খুলনার কয়রায় জামায়াত নেতাদের রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করা হয়েছে। আর এতে মদত ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের, এমনটাই অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায়ের ভিডিওটি প্রথমে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরে তা প্রচার হয় গণমাধ্যমে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামের অনুরোধে সোমবার স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের জন্য হাজির হয়েছিলেন স্থানীয়রা। হঠাৎই ঘোষণা হয় পানির মধ্যেই ঈদ জামাতের। ইমামতের জন্য দাঁড়িয়ে যান উপজেলা জামায়াতের সাবেক আমির তমিজউদ্দিন। প্রশাসন বলছে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঈদের দিন বাঁধ মেরামতের কাজ করবেন, এমন পরিকল্পনার কথা জানানোর পর সরকারি খরচেই সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। লোকজন সংযুক্ত করেছে, এটা যে মনে করেন যে আমি প্রথম থেকে জানতাম তাও না। আমি পরের দিকে খবর পেয়েছিলাম যে আসলে ওখানে বাদ দেওয়া হচ্ছে। আমিও দেখতে গেছিলাম যে না, নামাজ পড়ার বিষয় সম্পর্কে আমার ধারণা নাই। কারণ হচ্ছে নামাজ পড়ার বিষয় সম্পর্কে তো আমার কোনো আমি তো নামাজ ওই টাইমে ছিলামও না। স্থানীয় আওয়ামী লীগ বলছে বাঁধ নির্মাণের আড়ালে রাজনৈতিক সক্রিয়তা দেখিয়েছে জামায়াত শিবির, আর তাদের পরিকল্পনা বাস্তবায়নে মদত দিয়েছেন খোদ উপজেলা পরিষদ চেয়ারম্যান। জামাত শিবির তারা এক জায়গায় হতে পারতেছে না, ঐক্যবদ্ধ পারতেছে না, এই বাদ উপলক্ষে তারা বস করে নিয়ে এই কাজটা করেছে। জামাতের আমির অনুমতি করেছে, উপজেলায় বর্তমান চেয়ারম্যান সফি তাদের সহযোগিতা করেছে। এ অভিযোগের বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ ঘিরে অনুষ্ঠিত ওই ঈদ জামাতে কয়েকশো মানুষ অংশ নিলেও মানা হয়নি সামাজিক দূরত্বের নির্দেশনা। সময় সংবাদ, খুলনা। করোনা পরিস্থিতিতে গতকাল দেশে ভিন্ন আবহে উদযাপন করা হয় পবিত্র ঈদ উল ফিতর। বৈশ্বিক মহামারী থেকে মুক্তির আকুতি জানানো হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত তাদের জামাতে। তবে সবগুলো জামাতেই স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত হয়েছে। সামাজিক ও শারীরিক দূরত্ব রক্ষার এমন বেহাল দশা ছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রধান ফটকে। ছিল মসজিদে ঢোকার ঠিক আগ মুহূর্তে হুড়োহুড়ি, গায়ে গা ঘেঁষে দাঁড়ানোর অনিয়ম। মানা হয়নি ঈদ জামাতে বৃদ্ধদের না আসা আর শিশুদের না আনার নির্দেশনাও। এমন বিশৃঙ্খল অবস্থার জন্য অবশ্য মুসল্লিরা দুষছেন অব্যবস্থাপনাকে। আবেগ উচ্ছ্বাসের কাছে অনেক কিছু আসলে আইন মানা যায় না। সামাজিক দূরত্ব কোনো জায়গায় মেনটেন করা হচ্ছে না, এটা আমাদের দ্বারা সম্ভব হবে বলে মনে হয় না। মসজিদে শুধু নিচতলার ভেতরের অংশ ছাড়া আর কোথাও নিরাপদ দূরত্ব বজায় রেখে কাতার করার নির্দেশনা মানা হয়নি। তবে মোনাজাত শেষে কোলাকুলির সেই চিরচেনা দৃশ্য দেখা যায়নি নিষেধ থাকায়। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম যে মহামারীর থেকে যেন সারা পৃথিবী সহ বাংলাদেশের সবাই যেন আমরা মুক্তি পাই। ফাঁকা ফাঁকা দাঁড়াইছি, স্বাস্থ্যবিধি আমরা যেভাবে বলে সেভাবেই দাঁড়াইছি। নির্দেশনা মানাতে হিমশিম খাওয়া মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তার মতে ঈদগাহে নামাজ না পড়ার সিদ্ধান্ত হিতে বিপরীত হয়েছে। আমাদের জাতীয় ঈদগাহতে নামাজ অনুষ্ঠিত না হওয়াতে নামাজের সংখ্যা মসজিদে প্রচুর বেড়ে গেছে। ওদেরকে কন্ট্রোল করা আমাদের পুলিশের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ মোনাজাতে সিয়াম সাধনার শিক্ষা বছরের বাকি দিনগুলোতে মানার আহ্বান জানানো হয়।
সুখ দুঃখ সম ভাগ করে নেবার বার্তা নিয়ে বৈশ্বিক মহামারী করোনার এই কঠিন সময় এসেছে ঈদ উল ফিতর। বিলিয়ে দেবার চিরায়ত শিক্ষা যদি বাস্তব হয়ে দেখা দেয়, তবেই সার্থক হবে মুখে মুখে ফেরা সম্ভাষণ ঈদ মোবারক। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিনে কোভিড-19 সংক্রমণে দেশে মোট মৃত্যুর সংখ্যা ছাড়ালো 500। একই সঙ্গে 24 ঘন্টায় রেকর্ড 1975 জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ছাড়িয়েছে 35,500। এদিন সুস্থ হয়েছে 433 জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, কোভিড যুদ্ধে জয়ী হতে সবার আগে প্রয়োজন সাধারণ মানুষের সতর্কতা আর স্বাস্থ্যবিধি মানা। মহামারীর মধ্যে ম্রিয়মান অস্বস্তিকর এক ঈদের দিনে আরও নিরানন্দ আর বিষণ্ণতার খবর এলো স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-19 বিষয়ক নিয়মিত বুলেটিন থেকে। স্বাস্থ্যবিধি মানার শৃঙ্খলে যে ঢাকা পড়েছে ঈদ আমেজ, সে কথা উল্লেখ করে বুলেটিনের শুরুতে প্রার্থনা করা হয় করোনামুক্ত বিশ্বের। আবার সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাক, নতুন শিক্ষা নিয়ে শুরু হোক আমাদের সচেতন পথ চলা। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 24 ঘন্টায় 21 জনের মৃত্যুতে কোভিড-19 প্রাণহানি ছাড়িয়েছে 500। 48 ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় 9,451 জনের। তাতে কোভিড-19 শনাক্ত হন এ যাবৎকালের সর্বোচ্চ 1,975 জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 433 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.61% এবং মৃত্যুর হার 1.41%। বুলেটিনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোভিড যুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সরকারের সব মন্ত্রণালয় মিলছে বেসরকারি সহযোগিতাও। তবে এ লড়াইয়ে জয়ী হতে যে নাগরিক সচেতনতার বিকল্প নেই, সে কথাও মনে করিয়ে দেওয়া হয় জোরালোভাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদীর্ঘ নেতৃত্বে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে করোনার বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তাতে অবশ্যই আমাদের জয়ী হতে হবে। তবে দরকার সকলের সহযোগিতা, সচেতনতা এবং সতর্কতা। দেশে কোভিড-19 শনাক্তের ৭৯তম দিনে এসে বাসায় ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত ব্যক্তি থাকলে ঘরেও অন্যদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। আমরা আসলে জানি না যে আমি গোপনে অজান্তে ভাইরাস বহন করছি কিনা, সুতরাং আমার বাসায় যদি কোনো ভালনারেবল মানুষ থাকে, আমি আমার বাসাতেও মাস্ক ব্যবহার করব। ঈদে গ্রামে যাওয়া ব্যক্তিদের অসতর্ক চলাফেরার জন্য অন্যরা ঝুঁকিতে না পড়েন সে বিষয়ে সতর্ক করা হয় স্বাস্থ্য বুলেটিনে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি স্বাস্থ্য অধিদপ্তরের আজকের স্বাস্থ্য বুলেটিনের পর্যবেক্ষণ। প্রথমে যদি আপনাকে জানাতে চাই যে 24 ঘন্টায় বাংলাদেশের সার্বিক চিত্র। নমুনা সংগ্রহ করা হয়েছিল 11,541টি, পরে নমুনা পরীক্ষা করা হয়েছে 9,451টি, যার মাধ্যমে আক্রান্ত অর্থাৎ শনাক্ত করা সম্ভব হয়েছে 1,975 জনকে, যেটি বাংলাদেশের অতীতের সব রেকর্ডকে আজকে ছাড়িয়ে গেছে। এবং এক্ষেত্রে আমরা মৃতের সংখ্যা বলতে পারি আজকে মারা গেছে আরও 21 জন, সুস্থ হয়েছেন 433 জন, যেটি আসলে গতকাল ছিল 415, অনেকটাই কাছাকাছি। সব মিলে সুস্থ হয়েছেন 7,334 জন। 7 দিনের তুলনামূলক আসলে চিত্রটা বাংলাদেশের কিরকম। 19 মে সব থেকে কম 1,251 জন এবং সর্বোচ্চ আজকে আমরা দেখেছি 1,975 জন, এবং এর আগে দ্বিতীয় সর্বোচ্চ ছিল 23 মেতে 1,873 জন। এরপরে যদি আমরা আজকে যে 21 জন মারা গেছে তাদের বয়স ভিত্তিক বিভাজন যদি আপনাদেরকে জানাই, সব থেকে বেশি মৃত্যুর হার 51 বছর থেকে 60 বছর পর্যন্ত 9 জন মারা গেছে, এবং এরপরে 61 থেকে 70 বছর পর্যন্ত 4 জন এবং 71 থেকে 90 বছর পর্যন্ত 4 জন। পৃথিবীর 5টি দেশে যেখানে সর্বোচ্চ সংক্রমিত হয়েছে এবং মৃতের সংখ্যা, সেই চিত্র আপনাদেরকে জানাতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বরাবরই প্রথম ছিল, মৃতের হার আসলে 1 লাখ ছুঁই। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা কিন্তু 36,793 জন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে যদি চলা হয় তবেই কিন্তু এই সংক্রমণের হারটাকে কিছুটা হলে রুখে দেওয়া সম্ভব। তো এই ছিল বিশ্লেষণের সবশেষ খবর। ঈদের ছুটির পর হাসপাতালে রোগীর চাপ বাড়ার আশঙ্কা করা হলেও নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সম্ভাব্য সংখ্যা বিবেচনায় অধিক সংখ্যক হাসপাতালকে এখনই প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সংকটাপন্ন রোগীদের জন্য অপেক্ষাকৃত বেশি সুযোগ সুবিধা থাকায় এই ক্ষেত্রে কর্পোরেট ও বেসরকারি হাসপাতালকে সরকারি তত্ত্বাবধানে আনার তাগিদ তাদের। মুজাহিদ শুভর রিপোর্ট। সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে বাড়ি ফেরা মানুষের এবার ঢাকা ফেরার পালা। ধারণা করা হচ্ছে জীবিকার তাগিদেই কয়েকদিনের মধ্যেই ঢাকামুখী হবে মানুষের ঢল।
ঢিলেঢালা লকডাউনের সঙ্গে মানুষের উপচে পড়া ভিড়ে সংক্রমণের হার আগের সব রেকর্ড ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সামনের দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বাড়বে ডেঙ্গু রোগীর সংখ্যাও। ইতোমধ্যেই পূর্ণ হওয়া কোভিড হাসপাতালগুলো বাড়তি রোগীর চাপ কতটা নিতে পারবে সে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। হাসপাতালগুলো তাদের বেশ কতগুলো চাপ সহ্য করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বর্ধিত সংখ্যায় কোভিড-19 আক্রান্ত রোগী, ডেঙ্গু রোগী এবং তাছাড়া যারা কোভিড-19 বা ডেঙ্গুতে কোনো কিছুতে আক্রান্ত না তাদের। সংকট সমাধানে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি সকল হাসপাতালকে এখনই প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সব সরকারি হাসপাতালকেই এই করোনা এবং ডেঙ্গু এগুলোর চিকিৎসার আওতার মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়াও বড় বড় প্রাইভেট হাসপাতালগুলোকেও করোনার চিকিৎসার আওতাভুক্ত করতে হবে এবং এই জন্য এই হাসপাতালগুলোতে একটা অত্যন্ত দক্ষ ট্রায়াজ ব্যবস্থাপনার দরকার হবে, যেখানে এন্ট্রি পয়েন্টে যারা রোগীদেরকে প্রথম বাছাই করবেন তাদের একটু প্রশিক্ষণের দরকার আছে। এখন পর্যন্ত কোনো রোগী ভর্তির অনুমতি না পেলেও সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার এবং অন্যান্য যে সহায়ক জনবল আছে সবাইকে আমরা এই সময়ে রোস্টার ডিউটিতে করা আছে এবং প্রতি রোস্টারে প্রতি শিফটে কিন্তু আমরা এনাফ জনবল রেখেছি যেন আমাদের যে কোনো সময় রোগী আসলে যেন আমরা রোগী ভর্তি করাতে পারি। আগামী 1 থেকে 1.5 সপ্তাহ পর করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েক গুণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় এনে সেবার প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি রোগী ভেদে এখনই হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় প্রকট হয়ে উঠছে আইসিইউ সংকট। গেল 2 সপ্তাহে শুধুমাত্র করোনার জন্য বিশেষায়িত জেনারেল হাসপাতালের 10 শয্যার আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন 41 জনের মধ্যে প্রয়োজনীয় সাপোর্ট না পেয়ে মৃত্যু হয়েছে 13 জনের। এর মধ্যে দেশের শীর্ষস্থানীয় এক শিল্পপতির বড় ভাই রয়েছেন। এই অবস্থা প্রয়োজনীয় সেবা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বর্গমাইলের এই নগরীতে লোক সংখ্যা 70 লাখের বেশি, 16টি উপজেলায় লোক সংখ্যা আরও প্রায় 1 কোটি। এর বাইরে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসে আরও 30 লাখ মানুষ। কিন্তু স্বাধীনতার পরও এই নগরীতে গড়ে ওঠেনি অত্যাধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো করোনা রোগীদের জন্য বিশেষায়িত সরকারি হাসপাতাল রয়েছে মাত্র 2টি, যাতে করোনা রোগীর মোট শয্যা সংখ্যা 130টি। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি অংশকে বরাদ্দ দেওয়া হয়েছে করোনা রোগীদের জন্য, কিন্তু এসব হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে মোট 20টি। করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামের সাধারণ শয্যা সংখ্যা মাত্র 300 আর আইসিইউ বেড সংখ্যা হচ্ছে 10টি, যা চট্টগ্রামের 1 কোটি জনসাধারণের জন্য খুবই অপ্রতুল। গত কয়েকদিনে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আইসিইউ ওয়ার্ডে নিতে হয় 41 জনকে। এর মধ্যে দেশের শীর্ষস্থানীয় এক শিল্পপতির বড় ভাই সহ মারা গেছেন 13 জন। এমনকি বিভিন্ন শিল্পপতি পরিবারের আরও বেশ কিছু সদস্য করোনায় আক্রান্ত হয়ে সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অথচ দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর অন্তত 5টির মালিক চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠেনি মানসম্মত কোনো চিকিৎসা প্রতিষ্ঠান। বেসরকারি হাসপাতাল যেহেতু আইসিইউ সেবাটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করছে না, সেই কারণেই চট্টগ্রামে আইসিইউ সংকট তৈরি হয়েছে। এই ধরনের ব্যবস্থাগুলো রাষ্ট্রকেই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আর শিল্পপতিদের এই সময় আমাদের দাবি করব, আপনারা প্রাইভেট হসপিটাল করতে পারেন, কিন্তু বিপদের সময় জনগণের পাশে আপনারা দাঁড়াতে পারেন না, এটা আপনাদের একটা ব্যর্থতা। এদিকে নগরীতে প্রাইভেট ক্লিনিক রয়েছে 25টির বেশি, এর মধ্যে অন্তত 15টিতে রয়েছে আইসিইউ সুবিধা সম্বলিত কেবিন কিংবা ওয়ার্ড। কিন্তু করোনার এই দুঃসময়ে চিকিৎসা সেবা দেওয়া থেকে অনেকটা বিরত রয়েছে এসব ক্লিনিক, তাই সীমিত সম্পদের উপর নির্ভর করতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। চট্টগ্রামের মানুষ যারা ব্যবসায়ীরা আছে অন্যান্য সেক্টরে যেভাবে বিনিয়োগ করেছিল স্বাস্থ্য খাতে কিন্তু সেভাবে বিনিয়োগ হয় নাই। তো আইসিইউ বেড সম্বলিত বড় বড় হাসপাতাল অবশ্যই তাদেরকে তৈরি করার ব্যাপারে এগিয়ে আসতে হবে। গত 3রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর বর্তমানে রোগী বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1800। এর মধ্যে মারা গেছেন 50 জনের বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে গতকাল ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহামারী সহ সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা ভাইরাস
ভাইরাসের কারণে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ এবার নীরব। ঈদের প্রধান জামাত হয় জেলা শহরের পাগলা মসজিদে। স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নেন মুসল্লিরা। একই কারণে দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোরে শহীদ ময়দানেও ছিল না মুসল্লিদের সমাগম। সামাজিক দূরত্ব মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জেলার ৬,৮০৮টি মসজিদে। বগুড়ায় সেন্ট্রাল মসজিদে সকাল ৮টায় ও পৌনে ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সাতারি মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ সহ জেলার বিভিন্ন মসজিদে ঈদের নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসলমান। যশোরে জীবাণুনাশক ছিটিয়ে শহরের বিভিন্ন মসজিদে একাধিক ঈদের জামাত হয়। করোনা থেকে বাঁচতে শিশু ও বৃদ্ধদের উপস্থিতি ছিল কম, নামাজ শেষে ছিল না কুলাকুলিও। নরসিংদীর গাবতলী জামিয়া কাশেমিয়া মাদ্রাসায় শারীরিক দূরত্ব মেনে হাজারো মুসল্লি অংশ নেন ঈদের জামাতে। খুতবা শেষে দেশ ও জাতির জন্য দোয়া ও মুনাজাত করেন তারা। ঝালকাঠিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে। স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন ৫ শতাধিক মুসল্লি। এছাড়া খাগড়াছড়ি, বান্দরবন, ঠাকুরগাঁও, মাগুরা, ঝিনাইদহ, নেত্রকোনা ও মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মহামারী থেকে রক্ষা পেতে মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাতে চোখের পানি ফেলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আফরোজ রিয়া, সময় সংবাদ। চোখের জল আর নদীর নোনা জলে ঈদ কেটেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলবাসীর। করোনা আতঙ্কে ঈদ আনন্দ ফিকে হয়ে গেছে অনেক আগেই। তার উপর সর্বনাশা ঘূর্ণিঝড় আমপান বাকি আনন্দটুকুই মাটি চাপা দিয়ে গেছে। অনেক পরিবারে ঈদের দিনে জোটেনি খাবারটুকুও। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ঈদের আনন্দ ঘরে ঘরে তো আনন্দ তো হবে না, পানির জন্য কেউ কোনো রান্না বাড়া করতে পারতি না, ছেলেপিলির খাই দিতে পারতিস না, হচ্ছে জামা কাপড় কিছু কিনতে পারিনি, দিতে পারিনি, টাকা পয়সা আনতে কাজকর্ম নেই। ফাতেমা বেগম সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনীর নদী ভাঙন এলাকার মানুষ। বাঁধ ভেঙে সবকিছু তলিয়ে যাওয়ায় তার পরিবারে নেই ঈদের আনন্দ। ঈদের দিন ধনী দরিদ্র সব মুসলিম পরিবারের রান্নাঘর ব্যস্ত থাকে হরেক রকম খাবার আয়োজনে, কিন্তু বিপরীত চিত্র ছিল শ্যামনগর এলাকার ঘরে ঘরে। ঘূর্ণিঝড় আমপান কেড়ে নিয়েছে উপকূলীয় এলাকার মানুষের মুখের হাসি, সকল আনন্দ। ঈদ উদযাপন তাই এসব মানুষের মনকে স্পর্শ করেনি। প্রতিদিন নতুন নতুন গ্রাম ও বসতি প্লাবিত হচ্ছে, তাই ঈদের সকাল থেকে অনেকে আশ্রয় কেন্দ্রে ছুটেছেন। তাদের কণ্ঠে খাদ্য সহায়তা না পাওয়ার অভিযোগও ছিল জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। কিচ্ছু নেই, ঈদ কি করবো, বাসা কাছা কোনে ভেসে যাচ্ছে, জিনিসপত্র সব ভেসে গেছে, ঘর দরজা সব ভেসে গেছে, থাকবার কোনো আচ্ছারা নেই। খাবার দেবমুখী সেরকম কোনো ব্যবস্থা নেই। ব্যবসা বাণিজ্য যাদের আছে, ঘেরবেড়ি যাদের আছে, সব তো ভেসে চলে গেছে। জনগণের যে প্রতিনিধি আছে তারা ঠিকভাবে কাজ করে না, যারা অবদার দায়িত্ব আছে তারা এগুলো হালকুনি করে। অন্যদিকে দুর্গত এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসতে ঈদ উদযাপনের চেয়ে বাঁধ সংস্কারের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। জোয়ারের পানি আসে আবার ভাটায় সরে যায়, তাই আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ব্যতিব্যস্ত, তা আনন্দটা কোথায় পাবো? ত্রাণের দরকার নেই, আমাদের রাস্তার সাইডে নদী ভাঙনের বাঁধগুলো ভালো করে দেন। ঈদ আসলেই যেখানে আনন্দে মেতে ওঠার কথা, সেখানে জেলার 4.5 লাখেরও বেশি মানুষ দিনটিকে পার করছেন নিরানন্দে। ঈদ হবে উৎসবে আর আনন্দে। ঘূর্ণিঝড় আমপান কেড়ে নিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলবাসীর সে আনন্দ। ঘরে ঘরে উৎসবের পরিবর্তে বাড়িবন্দি জীবন কাটাতে হচ্ছে এতদ অঞ্চলের মানুষকে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, শ্যামনগর, সাতক্ষীরা। 5 দিনেও ঘুরে দাঁড়াতে পারেনি ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত ভোলার ঢালচরের 1/2 শতাধিক পরিবার। অন্যের বাড়িতে আশ্রিত ঘরহারা মানুষেরা। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। ভোলার ঢালচরের ভদ্রপাড়ার বাসিন্দা শাহনাজ বেগমের বসতঘরটি ঘূর্ণিঝড় আমপানে ভাসিয়ে নেয়। এরপর থেকেই পরিবারের 5 সদস্য সহ আশ্রয় নিয়েছেন পাশের গ্রাম শরীফপাড়ায় তার আত্মীয় বাড়িতে। ঘর আসবাবপত্র না থাকায় ঈদের ফিন্নি পায়েস কিছুই করা সম্ভব হয়নি। শাহনাজের মতো অবস্থা একই এলাকার 13টি পরিবারের। কারো ভিটা দুমড়ে মুচড়ে যাওয়া চাল বেড়া পড়ে আছে, কিছু ভিটায় জোয়ারের আঘাতের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পুরুষ সদস্যরা ভাঙাচোরা মালামাল পাহারা দিতে ব্যস্ত, আর নারী ও শিশুরা এখনো অন্যের বাড়িতে রয়েছেন আশ্রিত। ঘর নাই, বাসা নাই, দুয়ার নাই, কিছু নাই, কি যাও। আরেক জায়গায় যা ঘর বাড়ি করবো বা তুলবো এরকম কোনো পরিস্থিতি
আমাদের নাই। ঝড়ের পরপরই সরকারি বেসরকারি সংস্থা খাদ্য সামগ্রী বিতরণ করে, তবে এদের পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ সামগ্রীর দাবি স্থানীয় জনপ্রতিনিধির। শুধুমাত্র ত্রাণ দিলেই এদের পুনর্বাসনের ব্যবস্থা হবে না, এদেরকে পুনরায় একটু দাঁড় করতে হলে তাদেরকে আর্থিক সাহায্য একান্ত প্রয়োজন। তবে ঘরবাড়িহারা এসব পরিবারের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। খাদ্য এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, নগদ টাকা এবং টিন বিভিন্ন পর্যায়ে তাদেরকে আমরা পুনর্বাসন করার জন্য ব্যাপক উদ্যোগ আমরা এবং আমাদের সরকার আমরা গ্রহণ করেছি। ঘূর্ণিঝড় আম্পানে জেলায় মোট ৩৩২টি ঘর সম্পূর্ণ ও ১৬০০ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ, ভোলা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা পিরোজপুরের নদী পাড়ের মানুষের নেই ঈদের কোনো আনন্দ। করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়ার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে গেছে তাদের বাড়িঘর। এতে মানবেতর জীবনযাপন করছেন কচা ও বলেশ্বর নদীর পাড়ের হাজার হাজার মানুষ। এখানকার বেশিরভাগ মানুষ সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, কিন্তু মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকায় তাদের উপার্জনের পথও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে আর্থিক সংকটে ঈদের কোনো আনন্দ নেই এই পিরোজপুরবাসীর। ঈদ উল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নরসিংদীতে অসহায় কর্মহীন ২৫,০০০ মানুষের মাঝে মোরগ পোলাও, ফিরনি, সেমাই সহ নানা খাবার বিতরণ করেন পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। পথ শিশু থেকে শুরু করে এই নরসিংদীর কোনো মানুষই যেন ঈদের দিন ক্ষুধার্ত না থাকে, সকলেই যেন ঈদের দিনের যেই খাবার সেটা আনন্দের সাথে যাতে গ্রহণ করতে পারে, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ব্রাহ্মণবাড়িয়ায় শহরের মেড্ডা বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে থাকা ১৭ জন করোনা রোগীর জন্য ঈদের বিশেষ খাবার পাঠিয়েছেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা। পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল পাঠান তিনি। ঈদের খুশি ভাগ করে নিতে পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অসহায় দুস্থদের মাঝে চাল, ডাল, সেমাই সহ বেশ কিছু সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে সেনাবাহিনী। নিয়াজ মাখদুম, সময় সংবাদ। করোনা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকির মধ্যেও পুরো দমে চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরের নির্মাণ কাজ। কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই প্রায় ৮,০০০ শ্রমিক সেখানে কর্মরত রয়েছেন। এ বছরের ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিটের রিঅ্যাক্টর বা চুল্লি স্থাপনের লক্ষ্য পূরণ সম্ভব বলেও দাবি নীতি নির্ধারকদের। তবে নির্মাণ কাজ না পেছালেও প্রশিক্ষিত জনবল তৈরির ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। দেবাশিস রায়ের রিপোর্ট। কোভিড-১৯-এর আতঙ্কে যখন স্থবির পৃথিবীর বেশিরভাগ কর্মযোগ্য, তখন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এভাবেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে চালানো হচ্ছে প্ল্যান্টের নির্মাণ কাজ। মহামারীর অচলাবস্থার মধ্যেও প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সহ বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ প্রতিনিয়ত নিয়ে আসা হচ্ছে পাবনার রূপপুরে। জানানো হয় এরই মধ্যে রাশিয়ায় প্রস্তুত হয়েছে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। যদিও ঝুঁকি এড়িয়ে করোনা পরিস্থিতিতে কাজ চলমান রাখার বিষয়ে আগেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটম। দেশি বিদেশি প্রায় ৮,০০০ শ্রমিকের প্রত্যক্ষ কর্মতৎপরতায় প্রথম রিঅ্যাক্টর ভবনের ৩৪ মিটার পর্যন্ত নির্মাণ কাজ বেশ এগিয়েছে। ব্যয় বাড়ার শঙ্কায় কাজ স্থগিতের কোনো সুযোগ নেই বলে দাবি সরকারের সংশ্লিষ্টদের। সময় একটা বড় ব্যাপার, মানে সময়ে শেষ করতে না পারলেও আমরা কিন্তু লসে পড়ে যাব, এরকম একটা অবস্থা। আমাদের অনেকগুলো মেশিন চলে আসছে পোর্ট থেকে ছোটানো, তারপরে সেগুলোকে আবার নদী পথে টেনে নিয়ে আসা, মানে এটা আসলে অনেক বেশ কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে এই বছরের শেষ দিকে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশন করা, সেটা সেভাবে আমরা আগাচ্ছি। দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে নির্মাণ কাজ আপনার ২০ মিটার পর্যন্ত চলমান আছে। নির্মাণে পিছিয়ে না গেলেও বিমান চলাচল বন্ধ থাকায় প্ল্যান্টের কমিশনিং পর্যায়ে কাজ করা কর্মীদের প্রশিক্ষণ আটকে গেছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। গত মাস থেকে এই যে মে পর্যন্ত যে ২টা বেস বা ৩টা বেস পাঠানোর কথা ছিল, আনুমানিক ৫০ জন আমাদের প্রশিক্ষণার্থী, তা সেটা পাঠাতে পারিনি। আমরা চেষ্টা করছি যে বিকল্প পদ্ধতিতে, আশা করছি যে এই শিডিউলটা আমরা
সমুন্নত রাখতে পারবো। কিছু এক্সপার্ট নতুন করে আসলো এবং সেটাও সংখ্যা কম না, প্রায় 160 জনের মতো এবার আসলো এবং গেছেও ওই রকমই, এবং তাদেরকে এখন আবার কিন্তু আমরা কোয়ারেন্টাইনের মধ্যে রাখছি। খাতা কলমে স্বপ্নের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়েছে প্রায় 30%। বিপুল অঙ্কের আর্থিক ঋণে নির্মিতব্য দেশের বৃহৎ এই প্রকল্পটি 2023 সাল নাগাদ চালু করার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ও রাশিয়ার প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার প্রভাবে এবারের ঈদে পর্যটক শূন্য দেশের পর্যটন কেন্দ্রগুলো। হোটেল মোটেলগুলোতেও নেই কোনো সাজসজ্জা। খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদ কেন্দ্রিক অভ্যন্তরীণ পর্যটনে ক্ষতি হবে প্রায় 1,500 কোটি টাকা। ব্যাংক ঋণ ও পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তারকামানের হোটেলগুলো। পর্যটন বোর্ড বলছে, খুব দ্রুত সরকার ঘোষিত ঋণ প্রণোদনা তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। শুভ খানের রিপোর্ট। করোনার প্রভাবে গেল জানুয়ারি থেকেই বিদেশি অতিথি শূন্য হতে থাকে দেশের তারকা হোটেলগুলো। গেল 8 মার্চ দেশে করোনা রোগী শনাক্তের পর পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের চলাচলে দেওয়া হয় নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে সব আন্তর্জাতিক ফ্লাইট। এসবের প্রভাবে দুর্দিন চলছে দেশের পর্যটন খাতে। মরার উপর খাড়ার ঘা, ঈদ কেন্দ্রিক ব্যবসা হাতছাড়া। খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদে পর্যটন কেন্দ্রগুলোতে প্রায় 8 লাখ দেশীয় পর্যটক ভ্রমণ করেন। আসেন বিদেশি পর্যটকও। ঈদ উদযাপনে দেশের বাইরে যান অনেক বাংলাদেশি। এসবের জন্য 2-3 মাস আগে থেকেই হোটেল বুকিং, বিমান টিকিট নিশ্চিত করা সহ আনুষঙ্গিক প্রক্রিয়ার জন্য যোগাযোগ করেন পর্যটকরা। এবার পুরোটাই হাতছাড়া। ফেব্রুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত এই 5 মাসে আমাদের 9,705 কোটি টাকার একটা বড় ক্ষতি হয়েছে, মানে ব্যবসা আমরা হারিয়েছি। এবং আমরা আশঙ্কা করছি যে জুনের পরে অন্ততপক্ষে 3,09,500 কর্মী এই আমাদের বিভিন্ন ট্রাভেল এন্ড ট্যুরিজম ফিল্ড থেকে কিন্তু ছাঁটাই হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কক্সবাজার এবং ঢাকার অনেক হোটেলগুলিতে লে অফ 50% স্যালারি সেটা হচ্ছে। সব এন্টারপ্রেনিউররা লোন নিয়ে হোটেল করছে, লোনের ইনস্টলমেন্ট পেমেন্ট করার কোনো রাস্তা নাই। পর্যটন খাতের ক্ষতি পুষিয়ে উঠতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনার প্যাকেজটা ঘোষণা করেছেন, আমাদের এই খাতটিও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের চুক্তি সম্পাদিত হয়ে গেছে কমার্শিয়াল ব্যাংকগুলির সঙ্গে। ঈদের পর থেকে আমাদের এই সেক্টরও প্রণোদনার অংশ পাবে ইনশাআল্লাহ। ঘুরে দাঁড়াতে হোটেলের গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল মওকুফের পাশাপাশি কর অব্যাহতি চান পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে চরম বিপর্যয় নেমে এসেছে কক্সবাজারের পর্যটন শিল্পে। গত 2 মাস ধরে পর্যটক আসা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন 450 হোটেল মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টের 40,000-এর বেশি শ্রমিক ও কর্মচারী। গত 2 মাসের বেতন সহ ঈদ বোনাস না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। একেবারে পর্যটক শূন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নেই পর্যটকের কোনো কোলাহল, অথচ প্রতি বছর ঈদের ছুটিতে ছুটে আসে লাখো পর্যটক। সাজানো হয় হোটেল মোটেল ও রিসোর্টগুলো, বুকিং হয় শতভাগ রুম। কিন্তু এবার বাস্তবতা খুবই রূঢ়। করোনা সংক্রমণ প্রতিরোধে গত 2 মাসের বেশি সময় ধরে বন্ধ 450 শতাধিক হোটেল মোটেল ও রিসোর্ট। ফলে কর্মহীন হয়ে মানবতর জীবনযাপন করছেন হাজার হাজার শ্রমিক ও কর্মচারী। আমি বেতন ভাতা বোনাস কিছুই এখনো পাই নাই। আমার ঘর ভাড়া বাকি রয়েছে এবং আমি দীর্ঘদিন ধরে বাড়িতেও যেতে পারতেছি না, লকডাউনে পড়ে আছি। মেইন যে ফাইনান্সিয়াল পার্ট, গেস্ট নির্ভরশীল, সেটা তো আমাদের নাই। তাহলে আমরা কতদিন এভাবে থাকতে পারবো? করোনা ভাইরাসের কারণে আমাদের এখানে হোটেলে কোনো গেস্ট নেই এবং আমাদের যে বুকিংগুলো ছিল সবগুলো ক্যান্সেল হয়ে গেছে। এই অবস্থায় নীতিমালা করে পর্যটন শিল্পকে রক্ষায় কক্সবাজারের হোটেল মোটেল ও রিসোর্টগুলো খুলে দেওয়ার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। কিছু কিছু হোটেলে 2-1 কর্মচারী রেখে সবাইকে বিদায় করে দিয়েছে। আমরা এপ্রিল মাসের বেতন পাই নাই। ঈদে এবারে আমাদের আনন্দ আমরা তেমন করতে পারবো না। নো সেল অবস্থায় হোটেল মধ্য মার্চ থেকে এখনো পর্যন্ত আছে। এই করোনা প্রেক্ষাপটের মাঝে আরও কতদিন এই অবস্থায় যাবে কোনো রকম বোঝা যাচ্ছে না। স্থানীয় চেম্বার অব কমার্সের তথ্য মতে লকডাউনে জেলার পর্যটন শিল্পে প্রতিদিন ক্ষতি হচ্ছে 60 কোটি টাকা। গেল কয়েক বছর ধরে পাল্টে গিয়েছিল বাংলাদেশের পর্যটনের ধরন। আগে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস ছিল পর্যটনের মৌসুম।
কিন্তু এখন সারা বছর ধরে পর্যটকের আনাগোনা থাকে এখানে। কিন্তু করোনার কারণে এগিয়ে যাওয়া এই শিল্পে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নওগাঁয় আকস্মিক ঝড়ে 50টি গ্রামের কয়েকশো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় হঠাৎ করেই মান্দা ও পোরশা উপজেলায় মেঘে আকাশ ছেয়ে যায়। মুহূর্তে প্রচণ্ড দমকা হওয়ার পাশাপাশি মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঝড়ে মান্দার গণেশপুর, সতীহাট, পাটাকাট, পাহাড়পুর সহ অন্তত 50টি গ্রামের কয়েকশো বসতবাড়ির টিনের চালা উড়ে যাওয়ার পাশাপাশি অনেক ঘর ক্ষতিগ্রস্ত হয়। ঈদের দিন হঠাৎ এমন ঝড়ে দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ। ঝড় উপড়ে পড়ে বেশ কিছু গাছপালা। আকস্মিক ঝড়ে বিপুল পরিমাণ আমের মুকুল ঝরে পড়ে বলে জানিয়েছেন বাগান মালিকরা। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো 5 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। ফলে জোয়ার ভাটার পানি উঠানামা করায় প্লাবিত এলাকায় অবস্থার অবনতি ঘটছে। নতুন করে চিংড়ি চাষ করা যাচ্ছে না, তলিয়ে যাওয়ার ফসলও পচে নষ্ট হচ্ছে, আর পানিবন্দী মানুষের দুর্দশার শেষ নেই। এ অবস্থায় প্রতি বছর বেড়িবাঁধ ভাঙন থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। স্থানীয় প্রশাসন বলছে, সেনাবাহিনীর সহায়তায় আগামী 15 দিনের মধ্যে ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো সংস্কার করা হবে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 20 মে রাতে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরা জেলা। নদীর পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে জেলায় উপকূলীয় উপজেলা আশাশুনির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। শত শত চিংড়ি ঘের ভেসে যায়, তলিয়ে যায় ফসলের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। প্রতি বছর বেড়িবাঁধ ভাঙন থেকে রক্ষা পেতে স্থানীয়রা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। ভাঙনের পরে কোনো কাঁচা ঘর বাড়ি নেই, বুঝলেন, পানি যা উঠতেছে সে পরিমাণ নামতে পারছি না। আমরা টেকসই বাঁধ চাই যাতে বারবার না ভাঙে। এইখানে বাঁধ সবসময় ভেঙে যায়, এই কয়েক বছর ভেঙে যাচ্ছে। আমরা বুড়ি মূর্তি আমাদের বাঁধ মজবুত বাঁধ এখানে একটা চাই। ভাঙন থেকে রক্ষা পেতে স্থায়ী বাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই বলে মনে করেন এই জনপ্রতিনিধি। আমরা কোনো ত্রাণ চাই না, আমরা অন্য কোনো সাহায্য চাই না, আমরা চাই একটা সুন্দর টেকসই বাঁধ, যাতে এই বাঁধ হলে যাতে আমরা নিজেদের কর্ম করে যাতে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি, এবং যাতে আমাদের বাসস্থান ঘরগুলো আছে সেগুলো আমরা পুনর্নির্মাণ করে আমরা সেখানে যাতে বসবাস করতে পারি। পানি উন্নয়ন বোর্ড জানায়, দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে সবগুলো বেড়িবাঁধ যাতে সংস্কার করা যায় সেজন্য স্যাররা দ্রুত পদক্ষেপ নেবেন, এ বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। 250 মিটারের উপরের সব ভাঙ্গা বাঁধ সেনাবাহিনীর মাধ্যমে আগামী 15 দিনের মধ্যে সংস্কার করা হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। কিছু কিছু স্পট যেগুলো অল্প বিস্তর ভেঙেছে সেগুলো লোকালি চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের লোকজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই বাঁধগুলো মেরামত করতেছে। সেই ক্ষেত্রে ওরা আমাদের কাছ থেকে সিনথেটিক ব্যাগ, বাঁশ বা এই উপকরণ চাচ্ছে, সেগুলো আমরা সরবরাহ করছি। আশাশুনি উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের 2টি ডিভিশনের আওতায় 190 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানের পানির তোড়ে 30 কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্ট ধসে ভেঙে যায়। সময় সংবাদ, সাতক্ষীরা। করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশের 76টি বেসিক শিল্প নগরীর অধীনে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের জন্য সরকার 50,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা দিয়েছে। প্রণোদনার অর্থ ইতিমধ্যে ব্যাংকগুলোতে চলে গেছে। বেসিক অন্তর্ভুক্ত বিভিন্ন শিল্পের মালিকরা ব্যাংক থেকে স্বল্প সুদে এই প্রণোদনার অর্থ গ্রহণ করতে পারবেন। সরকারের এই উদ্যোগে খুশি শিল্পের মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। করোনার লকডাউনের কারণে পণ্য পরিবহন, বিপণন সহ নানা বিধিনিষেধের কারণে বেসিক শিল্পনগরীগুলোতে শিল্প কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না। সিলেটের খাদিমনগর বেসিক শিল্পনগরীতে গিয়ে দেখা যায় অধিকাংশ শিল্প কারখানা বন্ধ। উৎপাদিত পণ্য বিপণনের পরিবেশ না থাকায় শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে ক্ষতির ঝুঁকি নিতে চাচ্ছেন না শিল্পের মালিকেরা। অবশ্য কয়েকটি প্রতিষ্ঠানে সীমিত পরিসরে উৎপাদন অব্যাহত রেখেছে। যে সমস্যাটা সেটা হলো গিয়ে আপনি কি রোগের চিকিৎসা করবেন না মানুষকে খাওয়াবেন। আমরা এই সব কিছু চিন্তা করে আমাদের ফ্যাক্টরিটা খুলছি, যাতে আমাদের ওয়ার্কারদের বেতনটা
ঈদের সময় যতটুকু পারি বোনাসটা দিয়ে ওদেরকে সচল রাখতে পারি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরীর জন্য সরকার 50,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছে বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। বিসিকের শিল্পনগরীগুলোতে যে সমস্ত শিল্প কারখানা, ক্ষুদ্র এবং মাঝারি টিপের যে শিল্প কারখানাগুলো স্থাপিত আছে, ওই সমস্ত শিল্প কারখানাগুলা পুনরায় চালু করার যে ওয়ার্কিং ক্যাপিটাল, সেই ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে তাদেরকে দেয়া হবে স্বল্প সুদ। ভয়াবহ এই সংকটে সরকারের এমন সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকার যখন এত বড় একটা প্রণোদনা দিয়েছে, নিশ্চয়ই আমার বিশ্বাস যে এই প্রণোদনার যদি আমরা সুযোগ পাই, তাহলে আমরা আমাদের ফ্যাক্টরিটা চালাতে আমাদের অনেক একটা সহযোগিতা হবে। করোনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিল্পের মালিকেরা ব্যাংক থেকে 4% সুদে এই প্রণোদনার ঋণ গ্রহণ করতে পারবেন। ঋণের অর্থের 5% সরকার ভর্তুকি দিবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও 12 জন। গতকাল বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা এলাকায় মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার 3 যুবক। এ সময় বেপরোয়া গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অনিক ও রিয়াদ নামে 2 যুবক মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর এক যুবককে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাজশাহীর বাগমারার অনিক সরকারের মোড় এলাকায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রাশেদ নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হন। ঈদের দিনেও বন্দর নগরী চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা যাতে করমর্দন কিংবা কোলাকুলি না করেন তা তদারকি করতে সকাল থেকেই পুরো নগরী চষে বেড়ায় সেনাবাহিনীর একাধিক টিম। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এভাবে মাইকিং করে ঈদের দিনও নামাজে আসা মুসল্লি ও সাধারণ মানুষকে সচেতন করছিলেন সেনা সদস্যরা। সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এমন জামে মসজিদগুলোর আশেপাশে এবং পরবর্তীতে নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান ছিল সেনাবাহিনীর টিমের। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি মাস্ক পরাও তারা বাধ্যতামূলক করেছে। একই সাথে নিশ্চিত করেছে কোলাকুলি এবং করমর্দন না করাও। ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই সেনা সদস্যরা মাঠে নামে। এই সময় তারা পথচারীদের সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি যানবাহনগুলোতেও তল্লাশি করে। মানুষ যেন কোলাকুলি না করে, হ্যান্ডশেক না করে, এগুলো আমরা বারবার বলে দিচ্ছি তাদেরকে। আর এই সামাজিক দূরত্ব নিশ্চিত করে মানুষ যাতে নিজের আনন্দটা উপভোগ করতে পারে, এই নিশ্চিত করতে এখন আমরা মাঠে কাজ করে যাচ্ছি। রিক্সা কিংবা মোটরসাইকেলের মতো বাহনে থাকা একাধিক যাত্রীকেও নামিয়ে দেয় সেনা সদস্যরা। সে সাথে ঈদের দিন যাতে আড্ডা কিংবা অযৌক্তিক কোনো জমায়েত না হয় সেদিকেও সেনাবাহিনীর নজর ছিল। যেহেতু ঈদ, লোকজন জড়ো হইতে পারে, আমরা চেষ্টা করছি সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য। আর মাস্কটা যেন পরিধান করে ঠিক মতো, কারণ এই মাস্কটা আমাদের খুব প্রয়োজনীয় এখন। ঈদের দিনেও সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীর 10টি টিম নগরের প্রধান সড়কগুলোতে টহল দিয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা সংকট মোকাবেলায় নরসিংদীতে পৌর মেয়রের উদ্যোগে ঈদের দিন 25,000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল থেকে পৌর মেয়র মোহাম্মদ কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে পৌর শহর সহ আশপাশের এলাকার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, অসহায়, দুস্থ, কর্মহীন 25,000 মানুষের মাঝে মোরগ পোলাও, ডিম, মিষ্টি, ফিরনি, পানীয় সহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়। এর আগে ত্রাণ হিসেবে 20,000 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। পাশাপাশি রমজান মাস জুড়ে প্রতিদিন 5,000 মানুষকে ইফতার করান। মানুষ কর্মহীন হয়ে পড়ে, তো এই সকল কর্মহীন মানুষ এবং অসহায় মানুষ যারা আছেন তাদের সেবা করা, তাদের পাশে দাঁড়ানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য। জনগণের জন্য কাজ করছি, করোনা ভাইরাস প্রতিরোধের জন্য কাজ করছি। এতিম শিশুদের সঙ্গে ঈদ উদযাপন করলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।
গতকাল বিকেলে ফতুল্লার মুসল্লিনগর বায়তুল আমান সরকারি এতিমখানায় ঈদ উদযাপন করেন তিনি। এ সময় তাকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠে এতিম শিশুরা। শিশুদের জন্য ঈদ উপলক্ষে কেক, বিস্কুট, চকলেট ও কোমল পানীয় সহ নানা মুখরোচক খাবার নিজ হাতে বিতরণ করেন। পাশাপাশি সবাইকে ঈদের সালামি বাবদ নগদ টাকাও দেন তিনি। এতে অত্যন্ত খুশি হয় কোমলমতি শিশুরা। এ সময় এতিম শিশুরা আবেগে তাকে মা বলে ডাকে। মায়ের মমতায় ভালোবাসা বিনিময় করেন এই নারী ইউএনও। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামায়াতের পরিকল্পনায় খুলনার কয়রায় হাঁটু পানিতে ঈদের নামাজ। মদত ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের, অভিযোগ স্থানীয় নেতাদের। ঈদের দিনে দেশে রেকর্ড ১৯৭৫ জনের দেহে করোনা শনাক্ত। আরও ২১ জন সহ মৃতের সংখ্যা ছাড়ালো ৫০০। সবার সহযোগিতায় সংক্রমণ প্রতিরোধের আশা। ঈদের ছুটির পর সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও নেই প্রস্তুতি। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সম্ভাব্য সংখ্যা বিবেচনায় হাসপাতাল বরাদ্দের পরামর্শ। চট্টগ্রামে কোটি জনগণের জন্য আইসিইউ ১০টি। বিশেষায়িত হাসপাতালে ২ সপ্তাহে করোনায় ১৩ জনের মৃত্যু। বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান। এবং সাতক্ষীরায় ৫ দিনেও মেরামত হয়নি আমপানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। দুর্ভোগে পানিবন্দী মানুষ, সেনাবাহিনীর সহায়তায় দ্রুত সংস্কারের আশ্বাস। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।